রে, এ তো ভালো হয়েছে। রোজই বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই থাকে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো? ঠাউরপো, কাল তোমার নেমন্তন্ন, বুঝলে তো, নিজে রেঁধে খাওয়াবো। তা হ্যাঁ ঠাকুরপো, এমন অগোছালো করে থাকো কি করে গা? ছি ছি, চারদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। তলে তলে টাকা জমাচ্ছে আর বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন। সে 27 টাকার কেরানি করে, 5-10 টাকা বোনাস অ্যালাউন্সও বুঝি পায়। আর অন্যদিকে বীরেন হলো ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকায় গরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে 4 বছরে। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে, তবুও নিজের বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। তবে হঠাৎ যদি টান পড়ে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়, তবে তা 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বৌদির তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, ওই মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যায়, আর তার জন্যই সকলকে ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হয়। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে, তার বাপের বাড়ির দিক থেকে কোনো কিছু আসে না। আর এমনিতেও 5 জনকে দেবার মতো ক্ষমতা তার বাপের বাড়িতেও নেই। যতই অনাত্মীয় ভাড়াটের মতো সে বাস করুক না কেন, বাস তো করে এই একই বাড়িতে, সবাই তো জানে সে তাদের ভাই। সেটা তো আর উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়িমা আছেন হীরেনের দলে, প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ নিয়ে থাকেন। তবে নিজের খরচেই তিনি খাওয়া দাওয়া করেন, কিন্তু তার দুধটুকু জাল দিয়ে দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এসবও তো করতে হয়। এই সব কিছুই করতে হয় হীরেনের বউকে। আর অন্যদিকে অসুখে বিসুখে ব্রত পার্বণে তিনি দরকারে লাগান তার বাড়ির বাকি বউদের, আর সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বইয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়, মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকাছির 8 টাকা বেতনের 2 টাকা তিনি দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছ থেকে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মিত আদায় করেন কড়াকড়ি ভাবে। বীরেনের পয়সার বেশি বলে সে দেয় 30 টাকা, ধীরেন দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50 টাকা দেয়। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি সে। ভাইয়েরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনান চালাবার আয়োজন করে 3টে, চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষ করে বড় 2 ভাইকে। তখনও তার চাকরি হয়নি, তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল। আরও তার পরবার ইচ্ছে ছিল, বিলেতে যাওয়ার কথাটাও নাড়াচাড়া করেছিল মনে মনে। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন রে, এ তো ভালো হয়েছে। রোজই বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই থাকে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো? দাদারাই বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। অন্যদিকে মেজদারও ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আর আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব কি? তার থেকে এই ভালো হলো, ভদ্রলোকের মতো আলাদা আলাদা থাকা হবে। তা তোমার চলবে তো এমনি করে? না, চলবে না, কষ্ট করে চলবে খান। তবে অন্যদিকে লাভ হবে, মাথা হেঁট করে তো থাকতে হবে না। যাই খাই কুড়ো টুড়ো হজম তো হবে। তবে নিজে এতদিন ভিন্ন হলেই তো পারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারতাম বই কি। তবে কি কথাটা জানিস, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় 2 ভাইয়ের ওপর নিদারুণ রাগে এবং লজ্জায় তার
পড়াশোনা ফেলে দিয়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হওয়ার পর প্রায় 2 মাস সে হিরেনের সংসারে ছিল। আর ততদিনে বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেচে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে বড় বউ করে নিয়েছে একদম ঝকঝকে তকতকে একটি রান্নাঘর। তা দেখে আফসোসে ফেটে গেছে মেজ বউ। সে যদি চেয়ে নিত এই ভাড়া ঘরটা। অন্যদিকে সেজ বউ তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে একটু ফাটল, চারিদিকে গর্ত আছে বটে, তবে ইট বালি সিমেন্ট বা একটু টাকা খরচা করলে বড় বউকে টেক্কা দেওয়া যেত। চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে, আর বড় বউ ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজেও সাজে আর ছেলে মেয়েকেও সাজাই। পাড়া বেরিয়ে বেড়াই, নিন্দে করে বেড়াই কেরানি দেওর ও তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে। কৃষ্ণপ্রিয়া সস্তা চটকাদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টা করে। তবুও বড় বউ পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বিরিনের পয়সারও বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এসেছে দামি দামি আসবাব, পুলককে দিয়েছে দামি শাড়ি গয়না, মোটরও কিনেছে একটা সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনও ওকালতিতে পয়সার বেড়েছে বেশি, তবে বীরেনের ডাক্তারি পয়সারের সঙ্গে তুলনাই হয় না। অন্যদিকে ভেবে চিনতে মেজ বউ কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা মাইনে আনছে ছেলেটা, তার উপরেও বিয়ে করেনি। অন্যদিকে নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্য প্রস্তুত ছিল। হিরেনের সংসারের অশান্তিতে থেকে থেকে তার এক গুয়ে ধরে গেছে। অন্যদিকে মার আবদার আর হুকুম মেনে চলতে চলতে সে আজ ক্লান্ত। হিরেনের রান্নাঘর নোংরা। এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করত নীরেনের। আবার কখনো খেতে বসলে প্রায় মেজ বউ কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসতো ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ। মেজ বউ দেওরকে ডাক দিত, ঠাউরপো, কাল তোমার নেমন্তন্ন, বুঝলে তো, নিচে রেঁধে খাওয়াবো। কৃষ্ণপ্রিয়ার কাছ থেকে এ কথা শুনলে সে হাসে, তবে সহজে সে হাসে না, তার দাঁতগুলো খারাপ। তা হ্যাঁ ঠাকুরপো, এমন অগোছালো করে থাকো কি করে গা? ছি ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। এতগুলো টাকা ঢালছো, মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ছেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে তোলে। নীরেন বুঝতে পেরে খুশি হয়। খাতির পেয়ে অসুখী হওয়ার কি বা আছে? খেয়ে আরো খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। 2টি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। এ তো আর কোনো দায় সারা একঘেয়ে রান্না নয়, নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়, অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধে খিটিমিটি। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি আর টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য তার সিকিও লাগে না। হিরেন বলে, হ্যাঁ তা লাগে না, কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা নিয়ে? সে যাই করি। অন্যদিকে আবার লক্ষ্মীর সঙ্গে তার বাঁধে অন্যভাবে। ছুটি দিলেও কি একটু শান্তিতে দেরি করে খেতে পারবো না? হ্যাঁ, ঠাকুর রেখে দাও না, তখন যত খুশি দেরি করে রাঁধবে খাবে। তা হ্যাঁ ঠাকুমা, তোমার কি চোখ নেই? দেখতে পাও না সে কোন ভোরে উঠে জোয়াল খাড়ি নিয়েছি? 1:30 বাজে, এখন বলছো রান্নাঘরে আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই। হ্যাঁ, টাকা দাও বলে বাদে কিনে রেখেছো আমায়। এই হচ্ছে লক্ষ্মীর দোষ, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবুও মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও
সংসারে সে চালু রেখেছে, তবুও একটু মিষ্টতা ভাব নেই তাদের কথায়। তার এই সাহায্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে তারা কি ভাবে না? পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে ছিল তার, কিন্তু কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছেকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু বুড়ি কি ও টাকাটা নিয়ে খাবে? সে তো হিরেনকেই দেবে। তলে তলে টাকা জমাচ্ছে, আর বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে তার প্রতিদানে কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিলেন। এতদিন পর্যন্ত যা হওয়ার হলো, তবে এবারে পৃথিবী জোড়া যুদ্ধ পৌঁছে গেছে তাদের পারিবারিক সংসারে। যার যা দখল নেওয়ার সে নিল, যে যেভাবে থাকতে চাই সে সেভাবে থাকলো। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। আবার অন্যদিকে কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজে চলেছে নীরেনের জন্য, কিন্তু বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মা জপ তপ করছেন, ভাবছেন তীর্থে যাবেন। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশীয় অনিয়ম তার সইবে না, মরে যাবেন। এমনই ভাবে তাদের বুড়িমা একদিন অসুস্থ হয়ে পড়ে এবং 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ঔষধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। আর তখন বড় বউ ও মেজ বউয়ের চালচলন ও শৌখিনতা সবকিছু ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে লক্ষ্মীর মনকে। সেভাবে বেশ্যারাও বুঝি পরম সুখী, কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ে, 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেয়ে থাকতে পারে, কিন্তু অন্য 2টি থাকতে পারলেও তাদের তো একটু দুধের দরকার। আগে যদিও 1 পুকুরে দুধ আসতো, সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, তার এখন লাগে না। যে সায়াটা ন্যাংরার কাজে লাগতো একদিন, আজ তা লাগে না। যতই হোক মেজ বইয়ের মতো থলথলে যৌবন না থাকুক, সেও তো মেয়ে মানুষ, কাপড় দিয়ে তো তাকে দেহ ঢাকতে হয়। সেইভাবেই সে ছেঁড়া কাপড় চোপড়ে তাকে চলাফেরা করতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে সবাই তা দেখছে। লক্ষ্মী মনে ভাবে বাঁচতে হলে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদে উঠবার সময় হিরেন তাকে আটকায়, কেননা এত রাতে ছাদে উঠতে দেখে আগেই অনুমান করেছিল। লক্ষ্মী তাই ঝাঁঝের সুরে বলে, আমি যদি মরি তাতে তোমার কি? হিরেন জানে, খুব ভালো করেই জানে যে তার 4টি সন্তানের মা হচ্ছে লক্ষ্মী। হিরেন কাঁদো কাঁদো সুরে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো। এক মুহূর্তের জন্য চমকে থেমে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো হয়। ভালো হবে? তুমি মরলে আমি বাঁচবো? কেন বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? বাঁচবে না। সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। যে কষ্ট আর তার সইছে না, সে কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে শুয়ে আসছে আজ 10-11 বছর, তাই বটে। লোকটা অন্যদিকে অপদার্থ হোক, এই একদিকে সে খাঁটি। আমার বড় ঘুম পাচ্ছে গো, কতকাল জেগে আছি বলো তো, একটু ঘুমাবো। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজ গিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে আর হিরেনের কথা শোনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী। আমি বুঝেও বুঝিনি গো, যা করা দরকার করেও করিনি, মাছি মেরা কেড়ে নিত, এরকম স্বভাব আমার। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ও মা, কিসের সময়? তুমি বলো, কিছু করবে না? ছাদ থেকে লাফিয়ে যাবে না? লক্ষ্মী রাগ করে বলে, ও মা, আমি গিয়েছিলাম না কি লাফাতে? কিসে যেন আমায় টেনে নিয়ে গিয়েছিল। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙ্গে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই সঙ্গে কেরানি করে, চেনো তো ওদের?
ওদের বাড়িতে। তা ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে। বুঝেছি। তোমার তিন বন্ধুর বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোড়ক ডাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি বাচ্চা কাচ্চা। আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙার টিপটে নুন, বস্তায় ভরা 8 মণ কি 1.25 মণ কয়লা। বাচ্চাদের গা চাপড়িয়ে ঘুম পাড়িয়ে তাদেরকে হিরেনের ঘরে শোয়ানো হলো। বাড়তি ছোট ঘুপচি ঘরটাই সাপ করে রাখা হলো চাল ডাল, তেল নুন তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়ে, তারপর আবার 2জন ভাগিদার বেড়েছে। তা ভাই, তুমি চা খাও তো? জানি খাও, কেন খাবে না? লক্ষ্মী জিভ কামড়াই। সে কি স্বপ্ন দেখছে নাকি জেগে আছে? তবে তা বুঝতে পারলো তার জানতে ইচ্ছা করে না তার। লতিকা বলে, বাঁচলাম ভাই, 3 বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গায় পাইনি, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট হোক খুবছি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, হ্যাঁ, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো, তুমিই দলে এলে ভাই লক্ষ্মী। 3জনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরো কমবে। পালা করে রাঁধবো পারবো, এত জায়গা নেই ভালো মতো, না ভাড়া রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরিনের কাছে জবাব চাই। 4 বাড়ির 4টে উনুনে কয়লা পোড়াবার বদলে একটা উনুনে পুড়ছে। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পাই লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম। আবেগের উচ্ছ্বাসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী ও অলকা, তোরাই আমায় বাঁচালি রে। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়াই। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুরু করেছে, বাঁচবেই, এই তার জিত। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।